প্রত্যেককে শ্রদ্ধা জানাই। আমি এখানে আসার পর এখানে সার্ভিস সেক্টরে বেশ কিছু ডেভেলপমেন্ট করার কথা চিন্তা ভাবনা করি। তার মধ্যে দুটো সেক্টরকে আমি বেছে নিয়েছি। একটা হচ্ছে হেলথ সেক্টর আর দুই হচ্ছে এগ্রিকালচার সেক্টর। বর্তমানে কাজ শুরু করেছি হেলথ সেক্টরে। এই কাজ করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে, এখানকার ছেলেমেয়ের মানসিকতার একটা পরিবর্তনের খুব দরকার আছে। শিল্প উপযোগী পরিবেশ তৈরি করার জন্য ইতিবাচক মানসিকতার দরকার। আর তার সঙ্গে সঙ্গে বিশেষ করে মহিলাদের এন্টারপ্রেনার করার খুব দরকার। এই কারণে দরকার, ছেলেকে এন্টারপ্রেনার হতে গেলে মায়ের কাছ থেকে সে শিক্ষা লাভ করবে। প্রথাগত আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, সেই শিক্ষা ব্যবস্থার সঙ্গে শিল্পের একটা বিরাট দূরত্ব তৈরি হয়েছে। যত প্রযুক্তি এগুচ্ছে তত দূরত্ব বাড়ছে। এই দূরত্বটাকে মিনিমাইজ করা বা একদম জিরো করার উদ্দেশ্যেই আমি বারবার মহিলা এন্টারপ্রেনারের কথা বলি। আমি দুটি বড় অফিসারের স্ত্রীকে বলেছিলাম, দুটি শিল্পপতিকে বলেছিলাম, আপনার স্ত্রী যে কোনো একটা পরিষেবার সঙ্গে যুক্ত হোক, এন্টারপ্রেনারশিপের জায়গায় আসুক। হেসে বলেছিলেন, আমার কিছু দরকার আছে কি? আমি জানি না উনি কী হিসেবে বলেছিলেন। ওনার সবচেয়ে বেশি দরকার আছে। কেন? ওনার একটা বিস্তর প্রপার্টি উনি তৈরি করে দিয়ে যাবেন। সেই প্রপার্টিটা দেখভাল করতে গেলে এন্টারপ্রেনার ছেলেকে হতে হবে। তাতে করে কি সুবিধা হবে? নিজের যে জব হবে তাই নয়, আরও অনেক ছেলেমেয়ের জব হবে। এই এন্টারপ্রেনারটা করবে কে? মা করবে। কারণ সে স্কুলে যাবে, স্কুলে প্রথাগত শিক্ষা লাভ করে আসবে, আর মায়ের কাছে এসে শিল্প উপযোগী স্কিলটা তৈরি হবে। সে মাকে, আমি ধরে নিলাম মায়ের একটা ছোট্ট শিল্প আছে, মাকে বলবে আমেরিকায় জানো তো এইভাবে হয়, রাশিয়ায় এইভাবে হয়, জাপানে এইভাবে হয়। মাও নেট ঘাঁটতে শিখবে, মাও ডিজিটাল মার্কেট শিখবে, ছেলে শিখবে। ছেলে যখন 20 বছর হবে, নিজের অজান্তেই তার স্কিল গ্যাপটা একদম সে পূরণ হয়ে গিয়ে সে যোগ্য এন্টারপ্রেনার তৈরি হয়ে যাবে। তার 20 বছর বয়স থেকেই মায়ের ওই যে এন্টারপ্রেনারশিপ জায়গাটা, দোকান হতে পারে, কোনো শিল্প হতে পারে, তার মজ্জায় ঢুকে যাবে এবং সে একটা সাকসেসফুল এন্টারপ্রেনার হবে। ওই এন্টারপ্রেনারটা যে পুঁজিটা, যেটা আমাদের মেদ জমতো, সেই মেদগুলোকে কিছুটা ওই জায়গায় জমিয়ে দেবে। আমি মজা করে এই কথাটা বললাম। মায়ের হাতে টাকা এলে সে কী করতো? শাড়ি কিনতো, গয়না কিনতো, স্নো পাউডার কিনতো। কিন্তু তার মাথায় যখন ঢুকে যাবে, আমার এই এন্টারপ্রেনারটা আমার ছেলের বা ছেলের জন্য করছি, মা কিন্তু এগুলো আর কিনবে না। মা সমস্ত পয়সাটা দোকানে ঢুকবে বা শিল্পে ঢুকবে। বাবার যে পয়সা ছিল সেটা কৈফিয়ত চাইবে যে এই পয়সা অপচয় করছে কেন, আমাদের ছেলের ভবিষ্যৎ এখানে ঢোকাও। কী লাভ হবে? ওই ছেলেটির একা লাভ হবে না। প্রথম সেখান থেকে যে পরিষেবা, সেই পরিষেবায় এলাকার মানুষ পরিষেবাটা পাবে, প্রত্যেক মানুষের লাভ হবে। আর ছেলেটি যে এন্টারপ্রেনার হয়েছে, তার জন্যে লাখো লাখো ছেলে মেয়ে কাজ পাবে এবং শিল্পবান্ধব একটা পরিবেশ তৈরি হবে, ইতিবাচক একটা মানসিকতা তৈরি হবে। সেই জন্যই কলেজটি এস্টাবলিশ করার পরই আমরা পজিটিভ বার্তা প্ল্যাটফর্মটি তৈরি করি। এটি কি? অনেকজনা বলে পজিটিভ বার্তা চ্যানেল বা কি। পজিটিভ বার্তা একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটি তৈরি হয়েছে শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, মহিলা এন্টারপ্রেনার, আদিবাসী ডেভেলপমেন্ট
এইগুলোকে প্রমোট করার জন্য, যার মধ্য দিয়ে ইতিবাচক মানসিকতা তৈরি হবে এবং শিল্প উপযোগী পরিবেশ তৈরি হবে। আমরা প্রথম যে ছেলেটি মানুষ করার জন্যে সবচেয়ে বেশি ভাবনা ভাবেন অর্থাৎ মহিলা, তেনাদের নিয়ে এই প্ল্যাটফর্মটা আমরা স্টার্ট করেছি। আমরা যুক্ত করতে চাইছি বিভিন্ন সাংবাদিক বন্ধুদের এই প্ল্যাটফর্মে, যেনারা খবর বলতে নেগেটিভটাকেই বোঝে, তেনাদের মোবিলাইজ করে সোসাইটির স্বার্থে, নিজের ছেলেকে মানুষ করার স্বার্থে পজিটিভটা খবর, এই মানসিকতায় তেনাদের আনার কথা আমরা ভাবছি। আমরা আমাদের মাস্টারমশাইদের সঙ্গে নিতে চাইছি আমাদের অগণিত ঘরের ছেলেরা যারা পড়াশোনা করেছে, স্কিল ঘাটতির জন্য জব পায়নি, নিজেরা শিক্ষিত বেকার হিসেবে দাবি করে, তেনাদের এই যে প্রমোশন, এই প্রমোশন করলে শিল্পগুলোর ক্ষেত্রে টার্নওভার অনেক গুণ বেড়ে যাবে, মানে মানুষ আরও বেশি পরিষেবা পাবে। এই পরিষেবা যেহেতু পাচ্ছে, টার্নওভার বাড়ছে, অর্থনৈতিক দিক থেকে শিল্পপতিরা লাভবান হবে। শিল্পপতিদের কাছে আমার কাতর আবেদন, সোশ্যাল দায়বদ্ধতায় যেনারা নেগেটিভ করছিলেন কিছুটা জানতে বা অজান্তে, তেনারা আপনাদের শিল্পকে প্রমোট করছেন, তাই এনাদের একটা পার্টনার হিসেবে ধরে সোশ্যাল দায়বদ্ধতায় 10% পয়সা এনাদের উপর ব্যয় করুন। কাদের উপর? এই সাংবাদিক বন্ধুদের, এই মহিলা এন্টারপ্রেনারদের, এই টিচারদের, যেনারা যৎসামান্য বেতন পায়। কাদের মাধ্যমে কাজটা করুন? অগণিত যে বেকার ছেলে আছে তাদের মাধ্যমে, যারা 1,500 টাকা রোজগার করার জন্য সারা দিন মাসটাতে ভাবে আমার মেনটেন করতে 1,500 টাকা খরচ আছে, আমি কী করে করব। জীবন যুদ্ধে পরাজিত হয়েছেন, তাদের নতুন করে অর্থনৈতিক কিছুটা সাপোর্ট দেওয়া এবং এই স্টিমগুলোর সঙ্গে যুক্ত করে দিয়ে তেনাদেরকে কোন স্ট্রিমে তুমি উপযোগী, আবার নতুন করে জবের একটা সন্ধান করে দেওয়া। এই টোটাল বিষয়টার ভাবনাটাকে কমার্শিয়াল একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যেটির নাম কল টু অ্যাকশন, CTA। আমি এখানে মহিলা এন্টারপ্রেনার দিয়ে সূচনা করেছি। এটা আরও ফ্লোরিশ হতো যদি আমাদের মেডিকেল কলেজের হসপিটালটা তৈরি হতো, কমপ্লিট হতো। আমি আশা রাখছি আমরা চালু করে দিতে পারবো প্রাথমিক পর্যায়ে 15ই আগস্ট। সেই সময় আমার মেয়েরা কিছুটা পয়সা প্রতিদিনই রোজগার করতে পারবে, একটা দুটো পেশেন্ট দিয়ে, কারণ আমরা 10% ব্যয় করব CTA-র মাধ্যমে এই হসপিটালের, যেটা টার্নওভার থাকবে। তার আগে অবধি এই মেয়েদের এনকারেজ করার জন্য আমি প্রতি 15 দিন অন্তর একটা কম্পিটিশন করাই। এই কম্পিটিশনে তারা পজিটিভ খবর পরিবেশন করবে, ফার্স্ট সেকেন্ড থার্ডের একটা প্রাইজ এবং প্রত্যেককে 1,000 টাকা করে সান্ত্বনা প্রাইজ দেওয়া করায়। এর অর্থ হচ্ছে তার নিজের 1-1,500 টাকা যেটা মেনটেন করতে খরচ হয়, সেইটুকু সেই জন্য করতে পারে, সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই। এটা কোনো প্রতিদ্বন্দ্বিতা নয়, এটা হচ্ছে প্রশিক্ষণ। সে ডিজিটালি কী করে সাউন্ড হবে, আর এই সাউন্ডটা যেহেতু আমাদের উপকারে লাগছে, সামাজিক দায়বদ্ধতা, এই পয়সাটা আমরা এই সমস্ত মানুষদের দিচ্ছি, যে তাহতে কি সুবিধা হবে, তারা এনকারেজ হবে। এই কারণে সেই জন্যে আমাকে যখন বলেছিল ফার্স্ট সেকেন্ড থার্ড এদের প্রাইজ দেবো, আমি সম্মতি দিইনি। আমি বলেছিলাম সকলকে দাও, কম্পিটিশন থাকবে না, তাই কম্পিটিশন করে ফার্স্ট সেকেন্ড থার্ড করে সকলকে দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে। পরের মাস থেকে আরও একটা কিছু সংযোগ করে দিয়ে 15 দিন অন্তর যাতে আরও 1,000 টাকা করে পায়, সে কথা আমি ভাবছি, যে অন্তত সব মেয়েরা 2,000 টাকা করে রোজগার করুক পার মান্থ। আর ওখানে আমরা ইতিমধ্যেই যারা প্রতিদিন যাচ্ছে, যেদিন যাচ্ছে, তারা একটা টোকেন শিক্ষার সময়ই একটা অনারিয়ামের ব্যবস্থা করেছি,
কারণ তার নিজেকে মেনটেনের জন্য। এবং আমাদের হসপিটাল যখন পরিচালনায় এই মেয়েরা অংশগ্রহণ করবে, এটা আমি ওজিটি বলছি, অন জব ট্রেনিং, অর্থাৎ তারা শিখতে শিখতে জব করবে। এইটা 1 বছর করার পর আমরা আমাদের সিটিটা তৈরি করে নেব। সেই সিটির মধ্যে তারা ছেলের জন্যে দোকান করবে, ছেলের জন্যে শিল্প করবে, ছেলেরা ওখানে পড়াশোনা করবে এবং এখানে শিল্প করবে বা ওখানে জব করবে, বা জব এবং শিল্প দুটোই করবে। তাই এই যে সম্পদ সৃষ্টি হচ্ছে, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের নিতে হবে। আমার এখনও বয়স কম আছে, আমি মাঝে মাঝে আসতে পারছি। এটা কাজ কমপ্লিট হলে হয়তো আমি 2 মাস 3 মাস অন্তর আসবো, কারণ আমার প্রচুর কাজ থাকে। সেই উদ্দেশ্যেই আমি যেদিন আসি একটা হোয়াটসঅ্যাপে লিখে দিই, ফিজিক্যালি গ্রুমিং করার জন্য, মেন্টালি স্ট্রং হন। বিবেকানন্দের ভাষায় বলি, আপনার কত ক্ষমতা আছে আপনি নিজে জানেন না, একা গোটা পৃথিবীটাকে ওলটপালট করে দিতে পারেন। এর জন্য লাগে, প্রথম কথা হচ্ছে দৃঢ়তা, দ্বিতীয় হচ্ছে ডেডিকেশন, করবই মানসিকতা, সততা, আর হচ্ছে স্কিল। আমার মেয়েদের শিক্ষার জন্য আমি বেশ কিছু মানুষকে যুক্ত করেছি। তেনারা নিরলস পরিশ্রম করে আপনাদের স্কিল করার চেষ্টা করে আমাদের সাধ্য মতো, এবং এই জন্য কোনো পারিশ্রমিক নেন না। কৃতজ্ঞতা জানাই তাদের। আছেন 2-3 জন প্রত্যক্ষভাবে আপনাদের সঙ্গে যুক্ত এবং পরোক্ষভাবে অনেক মানুষ যুক্ত আছে। আমার দুর্ভাগ্য যে আমরা ঠিকমতো মোবিলাইজেশন করতে পারিনি, তাই জন্যে ত্রিপুরার প্রত্যেকটি মহিলাকে যুক্ত করতে পারিনি। এ দায়িত্ব আপনাদের নিতে হবে, সকলকে যুক্ত করতে হবে। আমরা যদি সকল মহিলাকে যুক্ত করতে পারি, শিল্পবান্ধব পরিবেশ তৈরি হয়ে যাবে। আমি এখানে প্রমাণ করে দেব, নারী শক্তির মধ্য দিয়ে ত্রিপুরার নব ত্রিপুরাতে গঠিত হবে। এটি সরকারের ভাবনা। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার, বিভিন্ন স্টেটের যে সমস্ত সরকার রয়েছে প্রত্যেকে ভাবছেন। সেই ভাবনাকে পাথেয় করে ইমপ্লিমেন্টের পাঠে আমরা আমাদের মতো করে হাঁটছি। এ ভাবনা আমাদের নয়, এ ভাবনা সরকারের। তেনাদের সাহায্য এবং সহযোগিতায় এই ভাবনাকে রূপান্তরিত করার জন্যে এ কাজ শুরু করেছি। প্রথম ন্যাশনাল মঞ্চে আমার মেয়েরা অংশগ্রহণ করবে 14 তারিখ দিল্লিতে। আমরা প্রমাণ করে দেব এই ত্রিপুরায় মধুবন থেকে গোটা ভারতবর্ষ দেখবে এবং বিভিন্ন টিভি চ্যানেল প্রচার করবে। আমি নিশ্চিত যে ওই জায়গা থেকেই দৃঢ় মানসিকতা নিয়ে মেয়েরা উঠছে এবং ওই মঞ্চে ঘোষণা করব আমাদের এই হসপিটাল, যেটি 1100 বেডের তৈরি হচ্ছে, সুপার ফ্যাসিলিটি হসপিটাল, সেটা পূর্ণাঙ্গ পরিচালনার দায়িত্ব আমার এই মহিলা এন্টারপ্রেনারদের। আমি আশা রাখছি সরকারের সহযোগিতায় এবং সহমত ভিত্তিতে আমরা একটি ত্রিপুরা নলেজ সিটি তৈরি করতে পারব, যে সিটিতে 500 জন মহিলা এন্টারপ্রেনার তেনারা তৈরি করবেন, ক্লাস্টার গঠন করে পোর্টস একাডেমি, প্রায় 60 থেকে 70 জায়গার উপর এই ক্লাস্টারের নিজস্ব জায়গা হবে। এই একাডেমিটি গড়ে উঠবে। পোর্টসের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ থেকে শুরু করে বিভিন্ন ইভেন্ট এখানে হবে। ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইভেন্ট এখানে অনুষ্ঠিত হবে, আমি নিশ্চিত। আমরা 500 জন মহিলা নিয়ে ক্লাস্টার গঠন করে আমরা কালচার একাডেমি গঠন করব। সেখানে কালচারাল বিভিন্ন অনুষ্ঠান হবে এবং প্রশিক্ষণ হবে
এবং এটাও প্রায় 60খানি জায়গা নিয়ে এই একাডেমিটি গঠন হবে। প্রত্যেকটি ক্লাস্টারের নামে জমি এবং ক্লাস্টার এগুলিকে পরিচালনা করবে, ক্লাস্টারের সম্পদ হবে। আমি এই 500 জন মহিলা নিয়ে রিক্রিয়েশন ক্লাব যেটি পরিচালনা করবেন, এখানে 7 স্টার হোটেল থেকে শুরু করে বিভিন্ন বিনোদনের বিভিন্ন রকম সামগ্রী এবং বিভিন্ন ধরনের অনুশীলন কেন্দ্র এখানে গড়ে উঠবে এবং হাজার হাজার মানুষের থাকার আবাসন তৈরি হবে। 35 থেকে 36টি এডুকেশন ইনস্টিটিউট তৈরি হবে ইন্টারন্যাশনাল মানের। রাজ্য সরকারের সহযোগিতায় বা অংশগ্রহণে আমরা খুব তাড়াতাড়ি এই কাজে নেমে যেতে পারবো, এই আশা নিয়ে কালকে রাজ্য সরকারের যে একটা সেমিনার আছে ওখানে শুনতে যাব এবং সুযোগ যদি হয় আমরা আমাদের প্রস্তাব রাখব। আমি আশা রাখছি সহানুভূতির সহিত সরকার এটিকে ভাববেন এবং ত্রিপুরার মানুষের স্বার্থে এই সিটি তৈরি হবে। এই সিটি আমাদের স্বাধীন ট্রাস্ট শুধু ফ্যাসিলিটার হিসেবে কাজ করবে, এখানে কোনো প্রপার্টি স্বাধীনের হবে না। যেহেতু আমরা হেলথ সেক্টরে ডেভেলপমেন্ট করব, এগ্রিকালচারের সেক্টরে ডেভেলপমেন্ট করব এবং ডিজিটালকে কাজে লাগিয়ে টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি আইসিইউ, টেলি রেডিওলজি এবং এআই, এইগুলি হেলথ সেক্টরে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান হয় অর্থাৎ ডাক্তারি, নার্সিং, প্যারামেডিক্যাল, প্রত্যেকটি মাস্টার ডিগ্রিতে এই কোর্সগুলিকে অন্তর্ভুক্ত করতে পারবো সরকার বা ডিপার্টমেন্টের সহযোগিতায়, আমি নিশ্চিত। তার ফলে আমাদের হসপিটালের পরিষেবা এগুলো যেমন ইনক্লুড হবে এবং এখান থেকে প্রযুক্তি এবং ট্রেনিং নিয়ে ছেলেমেয়েরা বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সমস্ত হসপিটাল বা পরিষেবা কেন্দ্র আছে সেইগুলিতে এই সমস্ত কর্মীরা অংশগ্রহণ করবে। আমরা প্রযুক্তি সাপ্লাই করব, এটা হবে তার পীঠস্থান। আমি সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকারের কাছে আবেদন জানাবো, যেহেতু বাংলাদেশ কাছে, তাই এখানে রোগ দেখাতে আসার ক্ষেত্রে ভিসা এবং পাসপোর্টের বিষয়টা আরও সরলীকরণ করার জন্য তারা যেটা কমফোর্টেবল জোনে দেখিয়ে বাড়ি যেতে পারে, অনলি ডাক্তারি দেখানোর ক্ষেত্রে এইটা সরলীকরণের জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাবো। আমাদের হসপিটাল তৈরি হলে আমি আশা রাখছি প্রতিদিন অন্তত 2000 পেশেন্ট বাংলাদেশ থেকে এখানে দেখাতে আসবে। 10 টাকার ওপিডি চালু থাকবে এবং 10 টাকায় ওপিডিতে এই সমস্ত মানুষরা দেখাবে এবং ওষুধে পর্যাপ্ত পরিমাণে ছাড় থাকবে এবং প্যাথোলজি ল্যাবের টেস্টে 50% মার্কেটে যা রেট আছে তার চেয়ে ছাড় থাকবে। এটা আমি এখনও নিজে এগুলো অংশগ্রহণ করিনি এবং এগুলি আমরা নিজে অংশগ্রহণ করব। আমরা যেটা বলছি সেটাকে বলবৎ রাখা যায়, 50% ছাড় থাকবে আর গরিব মানুষের ট্রিটমেন্ট হবে। প্রথম লক্ষ্য প্রান্তিক মানুষের ট্রিটমেন্ট, সমস্ত ধরনের ট্রিটমেন্ট বাংলাদেশের বা ত্রিপুরার গরিব মানুষ যাতে নির্বিঘ্নে প্রায় কম খরচে বা সরকারের সহায়তায় বিনা খরচে দেখাতে পারে সে ব্যবস্থা আমরা ভাবছি। আমাদের চিন্তাভাবনা সরকারের সাহায্যে আশা করছি ত্রিপুরার প্রতিটি মানুষই ওখানে বিনা পয়সায় দেখাতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যাতে এখানে দেখাতে আসে সেই জন্য এলিট সম্প্রদায় এবং মধ্যবিত্ত মানুষের জন্য আমরা এই হসপিটাল 6 মাসের মধ্যে সেই ডেভেলপমেন্ট আরও কিছুটা করে নিতে পারবো, যাতে করে এলিট মানুষরা দেখাতে পারে। এই এলিট মানুষদের দেখানো এবং বিভিন্ন বিদেশ থেকে যে বিজ্ঞানীরা আসবেন তাদের থাকার সুনির্দিষ্ট এবং স্বচ্ছন্দ জায়গা
এই উদ্দেশ্যেই আমরা এই সিটিটি তৈরি করছি, ত্রিপুরা নলেজ সিটি। এই সিটি তৈরি হওয়ার ফলে 5,000 মহিলা এন্টারপ্রেনার বা কর্মী হিসেবে প্রত্যক্ষভাবে কাজ করতে পারবে আমি নিশ্চিত। সাধারণ মানুষকে বলবো এই সিটি তৈরি করার ক্ষেত্রে আপনারা অংশগ্রহণ করুন। সরকারের কাছে আবেদন করব আপনি অংশীদার হন এবং সহযোগিতা করুন। আশা করছি সরকারের সহায়তায় আমরা খুব তাড়াতাড়ির মধ্যে দিয়ে সকলকে সাথে নিয়ে এই সিটি তৈরির কাজ আরম্ভ করে দিতে পারব। সকলের সহযোগিতা করার জন্য আমি বিশেষভাবে আবেদন জানাই। নমস্কার।